এবং বিচারপতিরা এখনো পর্যন্ত সেই মামলায় কি কি মন্তব্য করেছেন এবং এই মামলায় কি হতে পারে শেষ পর্যন্ত অনেক কিছু বিষয় একেবারে মানে গোড়া থেকে সবটা বুঝিয়ে দেবো, সবটা আলোচনা করবো আজকের এই বিশেষ ভিডিওতে। কারণ জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তার যে চাকুরি, মানে মুখ্য নির্বাচন কমিশনার পদে, সেটা কিন্তু এখন ঝুলে রয়েছে বলতে পারি অনেকটা সুপ্রিম কোর্টের আপনার ইচ্ছার ওপরে বা সুপ্রিম কোর্টের বিচারের ওপরে। এই মামলার বিচার চলছে এবং আশা করা যায় যে আগামী কয়েক মাসের মধ্যে তার রায় চলে আসবে। এবার আপনাদের জানা দরকার, এই ভিডিওটাতে আমি বিস্তারিত বলবো, তথ্যভিত্তিক পুরোটা কাজে লাগবে আপনাদের, তার কারণে সেভ করে রেখে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, পারলে নিচে হাইপ আছে, হাইপ বাটনে ক্লিক করে একটু হাইপ করে দেবেন। আমি একটা একটা করে ইনফরমেশন শুরু থেকে আপনাদেরকে দিচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করব। প্রথমত হলো, মামলাটি 2023 সালের ডিসেম্বরের শেষ দিকে রাষ্ট্রপতি, মানে আইনটি 2023 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরপরই মামলাগুলো দায়ের করা হয়। মামলা দায়ের করেন কারা? প্রধান আবেদনকারী ডক্টর জয়া ঠাকুর 2024 সালের 2রা জানুয়ারি সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন। প্রথম চ্যালেঞ্জ হয় এই আইনটি সুপ্রিম কোর্টের মধ্যে। এরপরে ঠিক পরেই 5 জানুয়ারি 2024 সাল, মানে লোকসভা নির্বাচনের ঠিক আগে, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি এনজিও, আমাদের দেশে খুবই পরিচিত এনজিও, যারা রাজনীতির ক্ষেত্রে পরিচ্ছন্নতা আনার জন্য যারা কাজ করে চলেছে এবং যারা বিভিন্ন রাজনৈতিক তথ্যকে বিশ্লেষণ করে আমাদের সামনে একটা সুন্দর একটা পিকচার যারা রাখেন নিয়মিতভাবে, সেই এডিআর আরেকটি পিটিশন দাখিল করেন 2024-এর 5 জানুয়ারি। এই হলো মামলার শুরুয়াত, কারণ আবেদন না পড়লে তো মামলা শুরু হবে না, এ দিয়ে শুরু হয় মামলা। শুনানি কবে শুরু হয়? প্রথম শুনানি 2024-এর 12 জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে মামলাটির প্রথম প্রাথমিক শুনানি হয়, মানে লোকসভা নির্বাচনের আগেই। সেই দিন আদালত এই আইনের ওপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়, তবে কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ পাঠায়। 2024 সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আকস্মিক পদত্যাগের পর শূন্য পদ পূরণের প্রক্রিয়া রুখতে বাদীরা জরুরি আবেদন জানান সুপ্রিম কোর্টে। এর পরিপ্রেক্ষিতে 25শে মার্চ 2024 এবং 21শে মার্চ 2024 সুপ্রিম কোর্টে জরুরি শুনানি হয়। আদালত তখনও নতুন নিয়োগের ওপর স্থগিতাদেশ দেয়নি। মামলাটির মূল বিষয়ের ওপর বিস্তারিত ও চূড়ান্ত শুনানি শুরু হয়েছে সম্প্রতি। 2024-এ শুরু হয়েছিল, এরপর 25 চলে গেল, 26ও অর্ধেক চলে যাচ্ছে, আপনার সম্প্রতি শুরু হয়। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 2026 সালের 6 মে থেকে এই মামলার নিয়মিত এবং ধারাবাহিক শুনানি শুরু হয়েছে। 6 মে থেকে বর্তমানে মামলাটির চূড়ান্ত শুনানির পর্যায়ে পার করেছে এবং এটি কোনো বৃহত্তর সংবিধান বেঞ্চে পাঠানো হবে কি না তা নিয়ে আদালতে বিবেচনা করছে। মানে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলাটির ওপরে অনেক কিছু নির্ভর করবে, কারণ আমাদের দেশের সংসদে তৈরি করা আইনকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এই মামলায়। এবার সংসদে তৈরি করা আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করবে না সেই আইনকে বহালে রাখবে, এটা নির্ভর করবে এখানে, নাকি সুপ্রিম কোর্ট কোনো মধ্যপন্থা অবলম্বন করবে। কারণ আপনারা সবাই জানেন যে প্রথমে সুপ্রিম কোর্টের আদেশে নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্তির জন্য যে প্যানেল, যে আপনার সিলেকশন কমিটি তৈরি করার কথা বলা হয়, তাতে কার থাকার কথা? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা লোকসভার এবং দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
এরপরে কেন্দ্র সরকার পার্লামেন্টে আইন আনে, মানে বিল আনে, বিল পাস হলে পরে আইন হয়, রাষ্ট্রপতি স্বাক্ষর করলে পরে তা আইনের মানে কার্যকর হয়। সেই আইনে ওই যে পুরনো কমিটি, সেই কমিটি জায়গাতে নতুন কমিটি বানানোর কথা বলা হয়। নতুন কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী, এই তিনজনকে নিয়ে টিম তৈরি হয়। এবার যারা আবেদন জানান, যারা এই আইনের বিরোধিতা করেন, সমালোচনা করেন, তাদের বক্তব্য হলো যে প্রথমে সুপ্রিম কোর্ট যে ব্যবস্থা দিয়েছিল সেই ব্যবস্থাতে একজন নিরপেক্ষ ব্যক্তির আপনার সিলেকশন সম্ভব ছিল, কিন্তু যখন আইনে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পছন্দের একজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন আর লিডার অফ দ্য অপোজিশন থাকবেন, তখন এটাকে শুরুতেই 2-1 করে দেওয়া হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী যে ব্যক্তিকে চাইবেন সেই ব্যক্তি আপনার দেশের নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার হতে পারবেন, কারণ 2 ভোট তার পক্ষে যাবে আর 1টি ভোট যাবে লিডার অফ দ্য অপোজিশনের পক্ষে, যদি তিনি আলাদা কোনো মানে বিরোধিতা করেন বা অন্য কোনো পক্ষ অন্য কারো কথা বলেন, তাহলে প্রধানমন্ত্রীর পছন্দের হয়ে যাবে। এবং তাহলে তাদের আবেদনকারীদের বক্তব্য হলো যে তাহলে কি হবে, যে সরকারের অধীনে চলে যাবে নির্বাচন কমিশন। এবার জ্ঞানেশ কুমারের নিযুক্তি এই আইনের কারণে, এই আইনের বলে হয়েছে। তার নিযুক্তির পরে তার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং এখনও উঠছে। তো ওইটাই হলো আপনার আবেদনকারীদের আশঙ্কার মূল বিষয়। এবার সুপ্রিম কোর্টের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের গণতান্ত্রিক কাঠামোতে যাতে যাদের ওপরে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব, তারা যাতে কোনোভাবেই পক্ষপাতিত্ব না করেন, তারা যাতে নিরপেক্ষভাবে এবং মজবুত আপনার ইনস্টিটিউশন হিসেবে তারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন, তারা যাতে বিরোধী দল হোক অথবা সরকারি শাসক দল হোক, কারুর প্রতি কোনো দুর্বলতা না রেখে একেবারে সংবিধানসম্মতভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পরিচালনা করতে পারেন। এটা হলো তাদের আপনার সুপ্রিম কোর্টের কাছে দায়িত্ব, যে এরকম ব্যবস্থা এখন দেয়া। তাহলে এবার কথা হলো এবার বৃহত্তর বেঞ্চের কাছে সুপ্রিম কোর্ট পাঠাবে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। এবার আপনারা শুনুন যে বিভিন্ন সময়ে বিচারপতিরা এই মামলায় কি কি মন্তব্য করেছেন। এটা অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মামলা সম্বন্ধে আপনাদের অনেক কিছু স্পষ্ট করে দেবে। তার আগে একবার বলে নিই যে আমার ডেসক্রিপশনে আমার পছন্দের প্রোডাক্ট নিয়ে স্টোর এর লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারাও আপনাদের পছন্দ মতন, আমার মনে হয় আমার পছন্দ আপনাদের পছন্দ মিলবে, জিনিস কিনতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত 2023 সালের আইনটির চ্যালেঞ্জ মামলায় বিভিন্ন শুনানিতে বিচারপতিদের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এআই রিসার্চ বলছে। বিশেষ করে 2024 সালের প্রাথমিক পর্যায় এবং 2026 রেগুলার মানে মে মাসে শুরু হওয়া চূড়ান্ত শুনানিতে বিচারপতিদের বেঞ্চ কেন্দ্র সরকারকে বেশ কিছু কঠোর ও খোলামেলা প্রশ্ন করেছে। কি করেছে এবার শুনুন সেই মন্তব্যগুলো। 12 জানুয়ারি 2024 প্রাথমিক শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মামলাটি প্রথম যখন আদালতে ওঠে তখন বাদী পক্ষ আইনটির ওপর অবিলম্বে অন্তর্বর্তী স্থগিতাদেশের দাবি জানায়। বিচারপতিদের পর্যবেক্ষণ, আমরা এই মুহূর্তে সংসদে পাশ করা কোনো আইনের ওপর এভাবে স্থগিতাদেশ দিতে পারি না, এটি আইনি প্রক্রিয়ার পরিপন্থী, তবে বিষয়টি খতিয়ে দেখার মতো, তাই আমরা কেন্দ্র সরকারকে নোটিশ জারি করছি এবং তাদের জবাব জানতে চাইছি। এটা প্রথম দিকে ছিল বিচারপতিদের মন্তব্য। এরপরে 21 মার্চ 2024 আপনার নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আকস্মিক পদত্যাগের পর তড়িঘড়ি করে নতুন দুজন কমিশনার নিয়োগ করা হয়। বাদীপক্ষ অভিযোগ করে সিলেকশন কমিটির বিরোধীদের মাত্র 10 মিনিট আগে সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছিল, যার ফলে তারা কোনো কিছু আপনার সিদ্ধান্ত নিতে পারেনি, বুঝতে পারেনি আর কি। তো যাই হোক, এবার বিচারপতিদের মন্তব্য কী ছিল, নিয়োগ প্রক্রিয়ায় আরও কিছুটা সময় দেওয়া উচিত ছিল।
যখন সিলেকশন কমিটির বৈঠক চূড়ান্ত করা হয়েছিল তখন বিরোধী দলনেতাকে অন্তত 24 থেকে 48 ঘন্টা আগে নামগুলোর তালিকা দেয়া যেত, যাতে তিনি নামগুলো খতিয়ে দেখার পর্যাপ্ত সুযোগ পান। এত তাড়াহুড়ো করে স্বচ্ছতা বজায় রাখা কঠিন, এটা হলো তাদের পর্যবেক্ষণ। আদালত আরও যোগ করে, অবশ্যই সংবিধানে বলা আছে যে সংসদ এই বিষয়ে আইন তৈরি করতে পারবে, তবে সেই আইনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখা। দীর্ঘ বিরতির পর 2026 সালের মে মাসে যখন চূড়ান্ত শুনানি শুরু হয় তখন আদালত পূর্ববর্তী অনুপ বার্নওয়াল 2023 মামলার রায় এবং সংসদের একচেটিয়া ক্ষমতা নিয়ে মন্তব্য করে। এবার শুনুন ভালো করে। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, আমাদের মানে সুপ্রিম কোর্টের 2023 সালের রায়ে প্রধান বিচারপতিকে সিলেকশন কমিটিতে রাখার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ছিল একটি সাময়িক ব্যবস্থা বা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। যতদিন না সংসদ আইন আনছে ততদিন পর্যন্ত এই আদেশটা ছিল। আপনারা মানে বিবাদী পক্ষ কি বলতে চাইছেন? আপনারা কি বলতে চাইছেন যে সংসদের এই বিষয়ে আইন বানানোর কোনো ক্ষমতাই নেই? তিনি প্রশ্ন করেছেন আবেদনকারীদের। নাকি আদালত সংসদকে নির্দেশ দিতে পারে যে আইনটি ঠিক কিভাবে তৈরি করতে হবে? এটা তার প্রশ্ন ছিল। আদালত স্পষ্ট করে সংসদ আইন তৈরি করতে পারে, তবে তা সংবিধানের মূল কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটি দেখার বিষয়। সংসদ তো ডেফিনেটলি আইন তৈরি করতে পারে, সংসদের আইন তৈরি করার ক্ষমতা কেউ খর্ব করতে পারে না। কোনো রাজনৈতিক দলই এ নিয়ে আপত্তি তুললে কোনো লাভ হবে না। কিন্তু সেই আইনটা অতি অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই এই ভিডিওতে যে আমাদের দেশের সবচেয়ে বড় আইনের বই হলো সংবিধান, ভারতের সংবিধান। এবং ভারতের সংবিধানের যে ব্যবস্থা দেয়া হয়েছে সেই ব্যবস্থার সঙ্গে মিল রেখেই সংসদে আইন তৈরি করা যাবে। আমাদের দেশের সংবিধানের সঙ্গে বিপরীত কোনো আইন তৈরি করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই কারণে এই যে আইনটি তৈরি করা হয়েছে পার্লামেন্টে, কেন তৈরি করলো এ নিয়ে কোনো কোশ্চেন হতে পারে না। কিন্তু আইনটি সংবিধান অনুযায়ী হলো কিনা, সংবিধানের মূল ভাবনা অনুযায়ী হলো কিনা, সেটা বিচার্য বিষয়। এটা নিয়ে অবশ্যই প্রশ্ন তোলার, এবং এইখানে প্রশ্ন যে তোলা হয়েছে সেটা এদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। 14 মে 2026 সর্বশেষ ও সবচেয়ে কঠোর পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে। এই দিনের শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত সিলেকশন কমিটিতে ক্যাবিনেট মন্ত্রীকে রাখা এবং সরকারের 2-1 সংখ্যাগরিষ্ঠতার সুবিধা নিয়ে সব থেকে কড়া ভাষায় প্রশ্ন তোলেন। আমি বললাম না যে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পছন্দের একজন মন্ত্রী, তাহলে তো দুইজন একদিকে হয়ে গেল। কারণ কেন্দ্রীয় মন্ত্রী যিনি, তার তো চাকুরি নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছের ওপর। তিনি চাকুরি পান মানে মন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করার সুযোগই পান তিনি প্রধানমন্ত্রীর ইচ্ছাতে। প্রধানমন্ত্রী তার নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করলে পরে রাষ্ট্রপতি তাকে ডাকেন শপথ গ্রহণের জন্য। আবার প্রধানমন্ত্রী যদি বলে দেন যে তাকে মন্ত্রিসভায় আর দরকার নাই, তাকে সরিয়ে দিন, তাহলে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেয়। তাহলে যে ব্যক্তির ইচ্ছার ওপরে একজন কেন্দ্রীয় মন্ত্রীর মন্ত্রিত্ব নির্ভর করে, সেই ব্যক্তির পছন্দের বাইরে গিয়ে তো তিনি কোনো মন্তব্য করবেন না। কারণ মন্ত্রিসভাতেও প্রধানমন্ত্রী তার নেতা, রাজনৈতিক তার দলের মধ্যেও তিনি নেতা। তো সুতরাং নিজের নেতার মতের বিরুদ্ধে তিনি যাবেন না। তাহলে শুরুতেই 2টা ভোট একদিকে হয়ে গেল। আরেক দিকে কয়টা ভোট? একটা ভোট। একটা ভোট কার? একটা ভোট হলো বিরোধী দলনেতার। এবার যতই চেষ্টা করুক না কেন, বিরোধী দলনেতা যতবারই বলুক না কেন, ভোটাভুটি হলে বিরোধী দলনেতা প্রত্যেকবার হারবেন, এটা আগে থেকেই গ্যারান্টেড হয়ে গেল এই আইন অনুসারে। এবার তিনি বলেছেন, বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, নির্বাচন কমিশনকে শুধু স্বাধীন হলেই চলবে না, তাকে দৃশ্যত স্বাধীন মনে হতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা বলে দিল, হয়ে গেল না, তা না, তাকে দেখা যেতে হবে যে সে স্বাধীনভাবে কাজ করছে কিনা। মানে আমরা যারা ভারতের নাগরিক, আমাদের চোখে পড়তে হবে। এদিক থেকেই এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের সবাইকে বুঝতে হবে। আপনি কোন পার্টির সাপোর্টার এটা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আপনার জন্য, কারণ আজকে আপনি হয়তো বিরোধী দলে আছেন, দলের সমর্থক আছেন, কালকে শাসক দলের সমর্থক হতে পারেন,
আজকে আপনি শাসক দলের সমর্থক আছেন, কালকে বিরোধী দলের সমর্থক হতে পারেন। আপনার কালচক্রের কারণে ক্ষমতা পাল্টে পাল্টে যায়, আজকে এই পার্টি তো কালকে আরেক পার্টি হতে পারে। তো আপনার জন্য এখন হয়তো অতটা ইম্পর্টেন্ট না হতে পারে, তখন ইম্পর্টেন্ট হতে পারে। এখন খুব ইম্পর্টেন্ট মনে হতে পারে, তখন আবার আপনার কাছে ইম্পর্টেন্ট মনে নাও হতে পারে। আমার বক্তব্য হলো আপনাকে ভালো করে এই বিষয়গুলোকে বুঝতে হবে। বলছে আপনারা কমিটিতে লোকসভার বিরোধী দলনেতাকে রেখেছেন, কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে 2-1 সংখ্যাগরিষ্ঠতায়, এবং তৃতীয় সদস্যটি হলেন প্রধানমন্ত্রীর মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী। বিচারপতি দীপঙ্কর দত্ত বলছেন, তাহলে এই কমিটিতে স্বাধীনতার যে খোলস বা প্রদর্শন করা হচ্ছে তার অর্থ কি? তিনি প্রশ্ন তুলেছেন। এবার দীপঙ্কর দত্ত বিচারপতি তিনি বলেছেন, আমি ভাবছিলাম একজন সিবিআই ডিরেক্টর নিয়োগের কমিটিতে দেশের প্রধান বিচারপতি থাকতে পারেন আইন শৃঙ্খলা বা আইনের শাসন রক্ষার খাতিরে, কিন্তু দেশের গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য বা একটি পরিচ্ছন্ন ও অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য কমিটিতে একজন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি থাকতে পারবেন না। মানে ভাবেন, সিবিআই ডিরেক্টর, কদিন আগে তো রাহুল গান্ধী গেলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও গেলেন প্রধানমন্ত্রীর বাড়িতে, সেখানে মিটিং হলো। আপনারা দেখেছেন হয়তো, তার ভিডিও দেখেছেন বা সংবাদপত্র পড়েছেন। সিবিআই ডিরেক্টরকে নিয়োগ করা, সিবিআই ডিরেক্টরের ওপরে আমার দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামো নির্ভর করে না। সিবিআই সারা দেশের সব বিষয় নিয়ে তদন্ত করে না, এবং সিবিআই অবাধ বিশাল ক্ষমতাও না। সিবিআই কোনো সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানও না। সিবিআই চাইলে আমার দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এদিক ওদিক করে দিতে পারবে না। সেই সিবিআই ডিরেক্টরের সিলেকশন কমিটিতে দেশের চিফ জাস্টিস রয়েছে, এতে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যার ওপরে, যে প্রতিষ্ঠানের ওপরে আমার দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোটা নির্ভর করছে, সেই নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকতে পারবেন না, সেখানে থাকতে হবে প্রধানমন্ত্রীর পছন্দের একজন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রশ্নটাই মূলত দীপঙ্কর দত্ত করেছেন, ফলে মামলা অত্যন্ত ক্রুশাল হয়ে গেছে। তিনি বলেছেন কি, আমরা বলছি না যে প্রধান বিচারপতিকেই থাকতে হবে, কিন্তু একজন নিরপেক্ষ ব্যক্তি কেন থাকবেন না? এবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছাড়া আর কাকে এক্ষেত্রে নিরপেক্ষ হিসেবে এনে বসানো যেতে পারে আমার তো সন্দেহ রয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেলকে তো নিশ্চয়ই না, তাকেও কেন্দ্র সরকারই নিয়োগ করে। তাছাড়া আপনার স্টাফ সিলেকশন কমিটি বলেন, ইউপিএসসির চেয়ারম্যান বলেন, তাদেরকেও কেন্দ্র সরকার নিয়োগ করে, তাদের দ্বারাও হবে না। কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে না, কারণ কেন্দ্রীয় সরকারই অথবা রাজ্য সরকার তাদেরকে নিয়োগ করে, সুতরাং তারাও হবে না। তাহলে কে এমন রয়েছে যাকে আপনার কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, অন্ততপক্ষে কাগজে পত্রে? কে এমন রয়েছে যাকে কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারে না? সেই ক্ষেত্রে তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছে। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিলে যদি বলা হয় যে না হাইকোর্টের চিফ জাস্টিস থাকবে, তাহলে তো এর কোনো যুক্তি নেই, কারণ অনেকগুলো হাইকোর্ট রয়েছে, অনেকজন চিফ জাস্টিস অফ হাইকোর্ট রয়েছেন, তাদের মধ্যে কাকে বসানো হবে? আর তিনি তো একটা হাইকোর্টের চিফ জাস্টিস, সুতরাং তার ব্যাপার এখানে আসে না, সারা দেশের ব্যাপার। সুতরাং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার আপনার নামটা এখানে ইম্পর্টেন্ট। এরপরে আপনার দীপঙ্কর দত্ত কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে ধরে নেওয়া যাক শাসক দলের 300 জন সাংসদ আছেন, সবাই তো আর মন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী তার পছন্দের সেরা 25 জনকে মন্ত্রী বানালেন। ডেফিনেটলি প্রধানমন্ত্রী খুব পছন্দের না হলে তো কাউকে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটে নেবেন না। সুতরাং যাকে তিনি ক্যাবিনেটে নিয়েছেন তিনি প্রধানমন্ত্রী পছন্দের ব্যক্তি। এবার আপনারা সেখান থেকে একজনকে এনে এই কমিটিতে বসালেন। একজন ক্যাবিনেট মন্ত্রী কি কখনো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন বা প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে পারবেন? এই প্রশ্নটা করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত সরকারের আইনজীবীর উদ্দেশ্যে। এর উত্তরে অ্যাটর্নি জেনারেল নাকি বলেছেন যে হয়তো পারবেন না, অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন, না স্বীকার করার তো কোনো অর্থ নাই। তো এটা যত বড় আইনজীবী হোক না কেন, কেন্দ্রের যত বড় ভক্তই হোক না কেন, তিনি অস্বীকার করার তো সুযোগ পাবেন না এটা, না? কারণ তিনি সবাই জানেন যে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপরে একজন মন্ত্রীর মন্ত্রিত্ব নির্ভর করে। সুতরাং প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গিয়ে যদি তিনি ভোট দেন,
তাহলে প্রধানমন্ত্রী তো এই মিটিংয়ের পরে কিছুক্ষণ পরে হয়তো রাষ্ট্রপতির কাছে কাগজ পাঠিয়ে দেবেন, বলে দেবেন যে অমুককে আর আমার মন্ত্রিসভায় দরকার নাই, তার মন্ত্রী তো চলে যাবে। এরপরে প্রধানমন্ত্রীর পার্টিতে তার আর কোনো গুরুত্ব থাকবে বলে মনে হয় আপনাদের? তাকে মানে তার রাজনৈতিক অবস্থাটা কোন জায়গায় যেতে পারে মানে গুরুত্বের দিক থেকে? তো সুতরাং এটা অর্থহীন। এবার বিচারপতি আবার পাল্টা পাল্টা বলেন, তার মানে দাঁড়াচ্ছে পুরো নিয়োগ প্রক্রিয়াটি আদতে সম্পূর্ণ কার্যনির্বাহী বা সরকারের নিয়ন্ত্রণে রয়ে যাচ্ছে। এটা সরকারের নিয়ন্ত্রণে, ডেফিনেটলি সরকারের নিয়ন্ত্রণে, এ নিয়ে